আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মহামারী করোনা ভাইরাসের জন্য সরকারের নির্দেশে স্কুল কলেজ বন্ধ থাকায় আমরা আমাদের স্কুলে পাঠদান করতে পারতেছি না। সেই জন্য তোমরা হয়তো অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছ। এই ক্ষতিগ্রস্তটা কিছুটা কমানোর জন্য আমাদের সুযোগ্য প্রধান শিক্ষকের নির্দেশনায় আমরা অনলাইন ক্লাস আরম্ভ করছি। সেই জন্য এরই প্রেক্ষিতে আমরা নবম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে আসছি। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলো ঠিকভাবে করবে এবং কি তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্টসে জানাবে। আমাদের রসায়নের তৃতীয় অধ্যায়ের নাম পদার্থের গঠন, আর আমরা এটা বিশেষ করে নবম শ্রেণীর জন্য করা এই জন্যেই, কারণ আমি নবম শ্রেণীর কোনো রসায়নের ক্লাসই আমরা করতে পারিনি। ওইভাবে আমাদের গ্রুপ ভিত্তিক কোনো ক্লাসে আমাদের ইন্ট্রোডাকশনটা হয়নি। আমরা আজকে রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা মোটামুটি বাসায় বসে বইয়ের প্রথম দিক থেকে ভালোভাবে পড়বে, আর রসায়ন জানতে হলে অবশ্যই তার কিছু বেসিক ধারণাগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে, না হলে পরবর্তীতে রসায়নের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো করতে তোমরা পারবে না। আমাদের আজকে রসায়নের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। এখানে পদার্থটা কি আমরা জানি যে আমরা ছোটবেলায় পড়ছি যে যার ভর আছে, আয়তন আছে, যা জায়গা দখল করে তাকে সাধারণত পদার্থ বলে। কিন্তু রসায়নের ভাষায় পদার্থের অনেক বিস্তর আলোচনা আছে। পদার্থ মূলত পদার্থটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন তোমরা লোহা দেখে থাকো, লোহাকে যদি আমরা ভাঙি তাহলে লোহা ছাড়া ওখানে অন্য কোনো কিছুই পাওয়া যাবে না। তাই যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তাকেই বলা হয় মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের মধ্যে সোনা, রূপা, লোহা এগুলো উদাহরণ আমরা দিতে পারি। তারপরে আমরা আসি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থটা হচ্ছে একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, অর্থাৎ যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। মৌলিক যেমন যৌগিক পদার্থের মধ্যে আমরা যদি পানি নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে পানির রাসায়নিক সংকেত H2O, অর্থাৎ পানিকে ভাঙলে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু পাওয়া যায়। এই দুইটা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনটাও মৌলিক পদার্থ, অক্সিজেনটাও কি মৌলিক পদার্থ, কিন্তু দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে এক অণু পানি তৈরি করে, সেটি হচ্ছে একটি যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থ, মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ বা মৌলিক পদার্থকে ভাঙলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা সেটা হচ্ছে পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে বলা হয় পরমাণু, অর্থাৎ মৌলিক পদার্থটা যেই পদার্থটা দিয়ে তৈরি তার ক্ষুদ্রতম কণাটাই হচ্ছে পরমাণু। যেমন হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। হাইড্রোজেনে আমরা জানি যে হাইড্রোজেন একটা গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসের সকল পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু। এরপর আসি আমরা যৌগিক পদার্থ নিয়ে। দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু সাথে পরস্পরের রাসায়নিক বন্ধনে একটি অণু তৈরি হয়। সেই অণুটা মৌলিক পদার্থের অণু হতে পারে, আবার যৌগিক পদার্থেরও অণু হতে পারে। যেমন দুইটি হাইড্রোজেন মিলে একটি হাইড্রোজেনের অণু তৈরি করে, দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেনের একটি অণু তৈরি করে, তাহলে এটা হবে যে মৌলিক পদার্থের অণু। আর দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু মিলে এক পানি তৈরি করে, তাহলে এই পানির মধ্যে অসংখ্য পানির অণু আছে। আবার দুইটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে অক্সিজেন অণু তৈরি করে, ওটাকে বলবো আমরা মৌলিক পদার্থের অণু। আবার একটি কার্বন
এবং একটি অক্সিজেন, একটি কার্বন এবং একটি অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইডের যৌগটা গঠন করে। এই কার্বন ডাই অক্সাইডের যৌগের ক্ষুদ্রতম কণাগুলোকে বলা হবে কার্বন ডাই অক্সাইডের অণু। এবার আসি আমরা প্রতীক। প্রতীক কি? আমাদের সকলের একটা নাম আছে, সেই জন্য আমাদের প্রকৃতিতে যে মৌলগুলো পাওয়া যায়, মূলত আমাদের সর্বমোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি। তার মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। এই মৌল, সকল মৌলেরই কিন্তু একটি নির্দিষ্ট করে নাম আছে। সেই নামগুলো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় প্রতীক। মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মৌলের নামটা সেটা ইংরেজি ভাষায়ও হতে পারে, আবার ল্যাটিন ভাষায়ও হতে পারে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের ইংরেজি নাম হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ইংরেজি নামের প্রথম অক্ষর এইচটা হবে হাইড্রোজেনের প্রতীক। এরপর অক্সিজেন, অক্সিজেনের ইংরেজি নামের প্রথম অক্ষর ও, সেটা হবে অক্সিজেনের প্রতীক। নাইট্রোজেন, নাইট্রোজেনের ইংরেজি নামের প্রথম অক্ষর এন, সেটা হবে নাইট্রোজেনের প্রতীক। এবার আসি আমরা ল্যাটিন নাম। ল্যাটিন নামের মধ্যে কিছু কিছু মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর যদি আমরা ব্যবহার করতে যাই, সেটা অন্য মৌলের প্রথম অক্ষরের সাথে মিলে যায়। সেই বিড়ম্বনাটা দূর করার জন্য আমরা কিছু মৌলের ইংরেজি নামের পরিবর্তে ল্যাটিন নাম ব্যবহার করি। যেমন সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, তার প্রথম দুই অক্ষর এন এ, ওটা হচ্ছে সোডিয়ামের প্রতীক। কপার, কপারের ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম, সে তার প্রথম দুই অক্ষর নিয়ে আমরা কপারের প্রতীক সিইউ লিখে থাকি। এরপর পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, ক্যালিয়ামের প্রথম অক্ষর কেটা নিয়ে আমরা পটাশিয়ামের প্রতীকটা ব্যবহার করি। এরকম তোমাদের বইতে আরো অসংখ্য মৌলের ইংরেজি নাম এবং ল্যাটিন নাম দেওয়া আছে, সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে। যদি তোমরা বিভিন্ন মৌলের নাম না জানো, তার প্রতীক না জানো, তাহলে তোমরা মৌলের নামগুলো সঠিকভাবে লিখতে পারবে না। এবার তোমাদের বইয়ে আছে সংক্ষেপ। সংক্ষেপটা কি? যেমন আমরা মৌলের ইংরেজি বা ল্যাটিন ভাষার নামের প্রথম অক্ষরগুলোকে আমরা প্রতীক বলেছি, তেমনি সংক্ষেপটা হচ্ছে যে যোগের বেলা, যে কোনো একটা যোগের নামের সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় সংক্ষেপ। যেমন পানি, পানি একটা যৌগিক পদার্থ, তার মধ্যে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু আছে। সেই পানিটাকে যদি আমরা রাসায়নিকভাবে লিখতে যাই, তাহলে সেটা আমরা লিখবো যে H2O, অর্থাৎ এটা হচ্ছে পানি যৌগটির সংক্ষেপ। এছাড়া আরো আছে যেমন কার্বন ডাই অক্সাইড, তারপরে অ্যামোনিয়া, এরপরে আছে যে সালফিউরিক অ্যাসিড H2SO4। এরকম পৃথিবীতে অসংখ্য যৌগ আছে। এই যৌগগুলোর নামের সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় সংক্ষেপ। এখন আমরা এই প্রতীক এবং সংক্ষেপগুলো হচ্ছে আমাদের রসায়নের মৌলিক ধারণা, যা আমাদের অবশ্যই থাকতে হবে। এই মৌলিক ধারণাগুলো যদি না থাকে, তাহলে আমরা রসায়নের বিভিন্ন বিক্রিয়া বলো, বিভিন্ন কিছু, আমরা কোনো কিছুই সঠিকভাবে আনসার দিতে পারবো না। সেই জন্য তোমরা রসায়নের বেসিক যে ধারণাগুলো, অর্থাৎ মৌলের নামের সংক্ষিপ্ত রূপ, যৌগের নামের সংক্ষিপ্ত রূপ, সেগুলো ভালো করে জানতে হবে। এরপরে আসি আমরা পরমাণু নিয়ে আলোচনা। আমি আগেই বলেছি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। আমাদের রসায়নে আগে আবিষ্কার করা হয়েছিল যে পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু সম্প্রতি বিভিন্ন বিজ্ঞানীর এই মতামত প্রকাশ করেছেন যে পরমাণুকে ভাঙলে পরমাণুর ভিতরে আরো 3টি ক্ষুদ্র মৌলিক কণিকা পাওয়া যায়। এই 3টি ক্ষুদ্র মৌলিক কণিকার নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন ইলেকট্রনটা পরমাণুর কেন্দ্রের বাহিরে চারদিকে ঘুরতে থাকে, আর পরমাণুর কেন্দ্রে মূল বস্তুটি হচ্ছে প্রোটন এবং নিউট্রন।
এই প্রোটন এবং নিউট্রন মূলত ইলেকট্রনের কেন্দ্রে থাকে, আর ইলেকট্রনের কেন্দ্রের বাইরে চারদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতে থাকে। পারমাণবিক গঠন সম্পর্কে বিভিন্ন রাসায়ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ প্রকাশ করেন। তার মধ্যে তোমাদের বইতে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং কি বোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করা আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখতেছি। এখানে আমরা যে পরমাণু তিনটি মৌলিক কণিকা বলছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেগুলো সম্পর্কে একটু বলি। ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা, যার আধান বা চার্জ হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। ইলেকট্রনের আধানটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। এই আধানের পরিমাণ -1.60 × 10⁻⁻19 কুলম্ব। একে ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি ইলেকট্রনের বাইরে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথের মধ্যে ঘুরতে থাকে। প্রোটন, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। মূলত প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। প্রোটনের চার্জ হচ্ছে 1.60 × 10⁻⁻19 কুলম্ব, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের চার্জ উভয়ের চার্জের সমান। শুধুমাত্র ইলেকট্রনের চার্জটা ঋণাত্মক, প্রোটনের চার্জটা ধনাত্মক। আমরা পরবর্তীতে যতগুলো বিক্রিয়া বা বন্ধন নিয়ে আলোচনা করব, সবগুলোর কাজই হবে কিন্তু ইলেকট্রন দিয়ে। প্রোটন দিয়ে কোনো কাজ হবে না। প্রোটনটা পরমাণুর কেন্দ্রে স্থায়ীভাবে বসবাস করে। আর এরপর আছে নিউট্রন। নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই। নিউট্রন পরমাণুর কেন্দ্রের মধ্যে প্রোটনের সাথে অবস্থান করে। এরপর আমরা আসি পারমাণবিক সংখ্যা। আমরা যেমন বলেছি যে পরমাণুর মধ্যে তিনটি মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। তার মধ্যে ইলেকট্রনেরও একটা নির্দিষ্ট সংখ্যা আছে, প্রোটনেরও একটা নির্দিষ্ট সংখ্যা আছে, নিউট্রনেরও একটা নির্দিষ্ট সংখ্যা আছে। এটা একদম 1 থেকে শুরু করে 118টা পর্যন্ত মৌলের জন্য, সকল মৌলের জন্য এই সংখ্যাটা নির্দিষ্ট। তাই সেই জন্য আমরা জানি যে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে। পরিবর্তন হয় শুধুমাত্র নিউট্রনের সংখ্যা, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যতগুলো ইলেকট্রন আছে তার বাইরে ঠিক তত সংখ্যক ইলেকট্রনই কেন্দ্রের চারদিকে আবর্তন করে। আর পরমাণুর মধ্যে অবস্থিত এই প্রোটন সংখ্যাটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আমাদের প্রত্যেকটি মৌলের পারমাণবিক সংখ্যা জানতে হবে। পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলের প্রতীকগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন আমাদের প্রথম পারমাণবিক সংখ্যাটা হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে আমাদের হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তারপরে 2 হচ্ছে কি হিলিয়াম। এভাবে করে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে। আর পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে মূলত একটা পরমাণুর জন্য, একটা মৌলিক পদার্থের জন্য তার মূল পরিচয়। যেমন আমরা যদি বলি যে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম কি, তখন তার নাম আসবে যে ক্যালসিয়াম। সেই জন্য পারমাণবিক সংখ্যা এবং সেই সংখ্যা অনুযায়ী পরমাণুর মৌলের নামগুলো অবশ্যই আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এবার আসি আমরা ভর সংখ্যা। ভর সংখ্যাটা হলো যে পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাটাকে বলা হয় ভর সংখ্যা। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা আছে এবং কি নিউট্রন সংখ্যা আছে। প্রোটন এবং নিউট্রন মিলেই পরমাণু কেন্দ্রটা তৈরি করে। সেই কেন্দ্রের মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাটাকে বলা হয় পরমাণুর ভর সংখ্যা। আর আমরা জানি যে কোনো পরমাণুকে, অর্থাৎ রসায়নের যদি তুমি ভালো করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই পরমাণুর যে কোনো মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাগুলো অবশ্যই ভালো করে জানতে হবে। এগুলো তোমার মনে রাখতে হবে। সেই জন্য আমি বলবো যে অন্তত আমাদের সকল বিজ্ঞান বিভাগের সকল ছাত্রীদের বলবো যে তোমরা 1 থেকে 30 পর্যন্ত
পারমাণবিক মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং কি মৌলের নাম, মৌলের প্রতীক, এগুলো ভালো করে তুমি মুখস্থ করো। তোমরা এই করোনাকালীন সময়ে যেহেতু তোমাদের টিউশন, স্কুল সবই বন্ধ, তোমরা বাসায় বসে এগুলো চর্চা করো, এগুলো মুখস্থ করো, তোমাদের সামনে অনেক অনেক কাজে আসবে। এখন আমরা আসি মূলত এই পরমাণুটা কিভাবে থাকে, এই পরমাণুটা কিভাবে আমাদের ইলেকট্রন, পরমাণুর মধ্যে ইলেকট্রন নিউট্রনগুলো কিভাবে সজ্জিত থাকে সেটা আমরা একটু আলোচনা করব। আর তারই প্রেক্ষিতে, পরমাণুর গঠনের প্রেক্ষিতে তোমাদের এখানে রাদারফোর্ডের পরমাণু মডেল আছে তোমাদের বইতে, আর একটা আছে যে বোরের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা তোমরা একটু বইতে দেখবা। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করে। মডেলটি এরকম: পরমাণুর একটি কেন্দ্র আছে, যেটা আমি আগেই বলেছিলাম যে যে কোনো পরমাণু কেন্দ্র মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো থাকে, আর কেন্দ্রের বাইরে চারদিকে ইলেকট্রনগুলো থাকে। এর কেন্দ্রের নাম বিজ্ঞানী রাদারফোর্ড দেন যে এই কেন্দ্রের নামটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা, কাজেই নিউক্লিয়াসের ভেতর অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের মোট ভরটাই হচ্ছে ওই পরমাণুটির ভর। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো হচ্ছে মূলত অতি ক্ষুদ্র কণা, যেগুলো তোমাকে খালি চোখে দেখাই যাবে না। তুমি যদি একটি পদার্থকে ভাঙো বা বিশ্লেষণ করো, তার ক্ষুদ্রতম কণাগুলো অনুপরমাণু দেখতে হলেও কিন্তু তোমার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হবে। আর তার মধ্যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকবে। এই তিনটা কণিকাকে ভেঙে বিশ্লেষণ করে দেখতে হলে তোমার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোন পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে। এটা তোমাদেরকে আগেই বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন থাকবে, ঠিক তার কেন্দ্রের বাইরে ততটি ইলেকট্রন থাকবে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণুর চার্জ সামগ্রিকভাবে শূন্য। অর্থাৎ যেহেতু পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক ধনাত্মক চার্জ বা প্রোটন থাকে, ঠিক তেমনি তত সংখ্যক ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন পরমাণুর কেন্দ্রের বাইরে থাকে। যতটা ধনাত্মক সংখ্যক চার্জ থাকবে, ততটাই ঋণাত্মক সংখ্যক চার্জ বা ইলেকট্রন থাকবে, যা একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়। সেই জন্য পরমাণুটা সাধারণভাবে নিরপেক্ষ থাকে, তড়িৎ নিরপেক্ষ থাকে, অর্থাৎ আধান নিরপেক্ষ থাকে। প্রকৃতিতে যে মুক্ত মৌলের পরমাণুগুলো পাওয়া যায়, তাদের সকল পরমাণুই আধান নিরপেক্ষ। এটাকে বিভিন্নভাবে আয়নিত করা যায়। তো ধনাত্মক চার্জ অথবা ঋণাত্মক চার্জ আয়নিত করা যায়, সেগুলো আমরা পরবর্তীতে শিখব। ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন এক আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলটিকে সৌরজগতের সাথে তুলনা করেছেন। যেমন সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, তেমনি পরমাণু কেন্দ্রের চারদিকে ইলেকট্রনগুলো গ্রহের মতো ঘুরতে থাকে। কিন্তু ওনার যে পরমাণু মডেলটি, সেটি শুধুমাত্র এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে আলোচনা করা যায়, কিন্তু অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে এই মডেলটি আলোচনা করা যায় না। সেই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলটি সর্বসম্মতভাবে গৃহীত হয়নি। ওনার পরমাণু মডেলের কিছু ত্রুটি বা বিচ্যুতি আছে, যেগুলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নামে পরিচিত। এছাড়াও পরমাণু মডেলের সর্বশ্রেষ্ঠ গৃহীত মডেলটি হচ্ছে যে বোরের পরমাণু মডেল।
এটা তোমাদের বইতে আছে, সেটা আমরা আগামী ক্লাসে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো আমি যতটুকু দেখালাম তোমরা মনোযোগ সহকারে দেখবা, পড়বা। আর রসায়নের বেসিক ধারণাগুলো এই সময়ে তোমরা একটা ভালো একটা সময় পাইছো, এই সময় তোমরা শেখার চেষ্টা করবা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।